येस सर. हां, सर. हां, सर. येस सर. हां, सर. येस सर. हां, सर.
যে ওই তোমার কি বলে মলিকিউলস, তোমার কি বলে এদের মধ্যে একটা স্ট্রং, স্ট্রং বলা উচিত নয়, একটা তোমার কি বলবো, সে একটা তোমার কাউন্টেবল বা মেজারেবল একটা তোমার অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করছে। তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স, যে ডিস্টেন্স অবধি তুমি দেখতে পাবে যে দুটো মলিকিউলসের মধ্যে একটা স্ট্রং, বা স্ট্রং বলা উচিত না, একটা মেজারেবল অ্যামাউন্ট অফ অ্যাট্রাকটিভ ফোর্স এক্সিস্ট করছে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে মলিকুলার রেঞ্জ। তাহলে আমার মলিকুলার রেঞ্জের ডেফিনেশন কি হবে? মলিকুলার রেঞ্জের ডেফিনেশন হচ্ছে দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স আপ টু হুইচ এ মলিকিউল ক্যান এক্সার্ট সাম মেজারেবল attractive force on other molecules। এই ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে মলিকুলার রেঞ্জ। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তার মানে মলিকুলার রেঞ্জের থেকে বেশি ডিস্টেন্সে আমি যদি দুটো মলিকিউলকে সেপারেট করি, তাহলে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা হয়ে যাবে ভেরি ভেরি স্মল, যেটাকে আমরা আর মেজার করতে পারবো না। যদি কখনো কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য অর্ডার অফ মলিকুলার রেঞ্জ, দ্য অর্ডার অফ মলিকুলার রেঞ্জ ফর সলিডস অ্যান্ড লিকুইডস ইজ, এই ভ্যালুটা মনে রাখবে। দাঁড়াও, ইকুয়েশন এডিটারটা একটু আসুক। (10⁻⁻৯ মিটার, এই ভ্যালুটা মনে রাখবে। এটা হচ্ছে সলিড বা লিকুইডের কেসের মলিকুলার রেঞ্জের ভ্যালু। ঠিক আছে, এই অবধি সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, এবার নাম্বার 3 হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এগুলো কেন আমরা পড়ছি? কারণ আমাদের সারফেস টেনশনকে মলিকুলার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে হবে। সারফেস টেনশনকে মলিকুলার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে গেলে আমাদের এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা কাজে লাগবে। স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সকে বুঝতে গেলে মলিকুলার রেঞ্জকে আমাদের জানতে হবে, তাই জন্য আমাদের এই টার্মিনোলজিগুলোকে জানতে হচ্ছে। এবার ধরো তুমি একটা ইম্যাজিনারি স্ফিয়ারকে ড্র করলে, যে স্ফিয়ারের সেন্টারে রয়েছে একটা মলিকিউল। এবার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার এই স্ফিয়ারের তাহলে রেডিয়াস কত হবে? এই স্ফিয়ারের রেডিয়াস হবে মলিকুলার রেঞ্জের সাথে সমান। তার মানে 10⁻⁻৯ মিটার হচ্ছে এই স্ফিয়ারের ম্যাক্সিমাম রেডিয়াস। 10⁻⁹ বা তার থেকে কম হতে হবে। তার মানে আমরা একটা মলিকিউলকে সেন্টারে রেখে যদি একটা ইম্যাজিনারি স্ফিয়ারকে ড্র করি যার রেডিয়াস হচ্ছে মলিকুলার রেঞ্জের সঙ্গে সেম, তাহলে পরে ওই ইম্যাজিনারি স্ফিয়ারটাকে আমরা বলবো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এই ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে আমাকে যদি বলে হোয়াট ইজ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, তাহলে আমার আনসার হবে ইট ইজ অ্যান ইম্যাজিনারি স্ফিয়ার। কিভাবে আমরা ড্র করছি? ড্রন উইথ এ মলিকিউল অ্যাজ ইটস সেন্টার। তার মানে মলিকিউলটা স্ফিয়ারের সেন্টারে আছে, অ্যান্ড দ্য মলিকুলার রেঞ্জ অ্যাজ, সরি এটা মলিকুলার রেঞ্জ হবে অ্যাজ ইটস রেডিয়াস। তার মানে এই স্ফিয়ারের মধ্যে যতগুলো মলিকিউলস থাকবে তারা ওই সেন্টারে থাকা মলিকিউলটাকে অ্যাট্রাক্ট করবে, আবার অপোজিটলি সেন্টারে থাকা মলিকিউলটা ওই স্ফিয়ারের ভিতরে থাকা অন্য সমস্ত মলিকিউলসকে অ্যাট্রাক্ট করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট যে টার্মিনোলজিটা আমাদের এখন লাগবে এইটুকু, আরও অনেক টার্মিনোলজি আছে কিন্তু এই কটা জানলেই আমাদের কাজ হবে। নেক্সট হচ্ছে
আমাদের সারফেস ফিল্ম। খুব ভালো কথা। হোয়াট ইজ সারফেস ফিল্ম? ধরো তুমি একটা কন্টেনারের মধ্যে লিকুইড নিয়েছো, যেখানে লিকুইডটা রেস্টে রয়েছে, কন্টেনারের কোনো মুভমেন্ট নেই, লিকুইডের কোনো মুভমেন্ট নেই। এই লিকুইডের একটা টপমোস্ট লেয়ার থাকবে। সেই লেয়ারের সাথে তুমি লিকুইডের ইনসাইডে আরেকটা প্যারালাল লেয়ারকে ড্র করো, যেখানে টপমোস্ট লেয়ার আর তার ঠিক নিচের প্যারালাল লেয়ারের মধ্যে ডিফারেন্স বা ডিস্টেন্স হবে এই মলিকুলার রেঞ্জের সঙ্গে সমান। তাহলে ওই দুটো প্যারালাল লাইনের মধ্যে যে লেয়ার অফ লিকুইড এক্সিস্ট করবে সেইটারই নাম হচ্ছে সারফেস ফিল্ম। আমি আরেকবার রিপিট করছি। তুমি একটা কন্টেনারের মধ্যে লিকুইডকে রেস্টে রেখেছো, লিকুইডের কোনো মুভমেন্ট নেই। লিকুইডের যেটা টপমোস্ট লেয়ার, যার উপরই রয়েছে অ্যাটমসফিয়ার, সেই লেয়ারের সাথে প্যারালাল যদি তুমি আরেকটা লেয়ারকে ড্র করো ইনসাইড দ্য লিকুইড, যেখানে টপমোস্ট লেয়ার আর তার নিচের লেয়ার এদের মধ্যে ডিস্টেন্স বা সেপারেশন হবে ইকুয়াল টু মলিকুলার রেঞ্জ, তাহলে ওই দুটো লেয়ারের মাঝখানে যে অ্যামাউন্ট অফ লিকুইডটা থাকবে তারই নাম হচ্ছে সারফেস ফিল্ম। এটা সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে সারফেস ফিল্ম একটা লিকুইড লেয়ারের থিকনেসকে শো করবে, যেখানে থিকনেসের ভ্যালু হবে মলিকুলার রেঞ্জের সঙ্গে সমান, এবং সেটা থাকবে হচ্ছে টপমোস্ট লেয়ার আর তার ঠিক মলিকুলার রেঞ্জ ডিস্টেন্স নিচে আর একটা লেয়ারের মাঝখানে। তাহলে পরে আমি কি বলবো? আমি এটাকে এইভাবে বলবো, ইফ এ প্লেন ইজ ড্রন প্যারালাল টু দ্য ফ্রি সারফেস লেয়ার ইনসাইড দ্য লিকুইড, যেখানে লিকুইডটা কিভাবে রয়েছে অ্যাট রেস্ট অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স equal to the molecular range from it, the layer of liquid lying in between the free surface and this plane is called the surface film. দেখো তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে মলিকুলার রেঞ্জ, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, সারফেস ফিল্ম, এই তিনটে টার্মিনোলজি তোমাদের সবার কাছে ক্লিয়ার? সবার কাছে? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, এইবারে আমরা আসবো হচ্ছে আমাদের চ্যাপ্টারে, টপিকের নাম কি? সারফেস টেনশন। এইবারে আমরা সারফেস টেনশনকে একটু ডিফাইন করার চেষ্টা করি। সারফেস টেনশন। আচ্ছা, ধরো তোমাকে একটা, আমরা সবাই বেলুন ইউজ করি, ছোটবেলাতে আমরা বেলুন নিয়ে খেলতাম, এখনও অনেক সময় তুমি দেখবে যে কোনো ধরনের যেখানে মেলা হচ্ছে সেখানে দেখবে বেলুন বিক্রি হয়। বেলুনটাকে যখন আমরা স্ট্রেচ না করি, ধরো বেলুনটা ফেটে গেল, তাহলে পরে আমরা কি পাই? একটা ইলাস্টিক টাইপের একটা মেমব্রেন পাই। এই ইলাস্টিক মেমব্রেনটাকে আমরা যদি স্ট্রেচ করে রাখি, তাহলে পরে ওই ইলাস্টিক মেমব্রেনটা সবসময় টেন্ডেন্সি কি হবে? কন্ট্র্যাক্ট করা, স্কুইজড হওয়া, যাতে করে ও মিনিমাম অ্যামাউন্ট অফ এরিয়াকে অকুপাই করে। তুমি যে কোনো বেলুনকে জাস্ট ফাটিয়ে দিয়ে তুমি যদি এবারে ওই বেলুনের মেটেরিয়ালটাকে স্ট্রেচ করে ধরে রেখে রিলিজ করে দাও, তুমি দেখবে ও আবার কন্ট্র্যাক্ট হয়ে এমন একটা শেপে চলে আসছে যাতে করে ও মিনিমাম এরিয়াকে অকুপাই করতে পারে। যে লিকুইডটা রেস্টে রয়েছে তার ফ্রি সারফেস বিহেভ করে অনেকটা এই স্ট্রেচড ইলাস্টিক মেমব্রেনের মতন। তার মানে
রেস্টে থাকা লিকুইডের ফ্রি সারফেসের একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে কন্ট্র্যাক্ট করার, যাতে করে ও অকুপাই করতে পারে একটা মিনিমাম পসিবল এরিয়া, যেটা অবশ্যই ডিপেন্ড করবে বাই দ্য ডিপেন্ড করবে বা যেটা অবশ্যই তোমার পারমিটেড হবে বাই দ্য সার্কামস্টান্সেস অফ লিকুইড মাস। সেখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার একটা রোল প্লে করবে, সেখানে টেম্পারেচার একটা রোল প্লে করবে, সেখানে ভলিউম একটা রোল প্লে করবে। কিন্তু এই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করে যে মিনিমাম পসিবল এরিয়াটাকে অকুপাই করা পসিবল, রেস্টে থাকা লিকুইডের ফ্রি সারফেস সবসময়তে ন্যাচারাল একটা টেন্ডেন্সি শো করে কন্ট্র্যাক্ট হয়ে ওই মিনিমাম পসিবল এরিয়াকে অকুপাই করতে। এবার এই জিনিসটা যেটা আমি বললাম, এর যদি তুমি বলো স্যার এটা আমি কি করে বুঝবো, রিয়েল লাইফে আমি কোথায় দেখতে পাই, চিন্তা করে দেখো। তুমি যদি একটা ভেরি স্মল ড্রপ অফ ওয়াটারকে নাও, তুমি দেখবে সেই স্মল ড্রপ অফ ওয়াটারের শেপ হচ্ছে স্ফেরিক্যাল, গোলকাকার। কেন? ও তো স্ফেরিক্যাল না হয়ে একটা কিউবিক্যাল শেপ হতে পারতো, একটা রেক্ট্যাঙ্গুলার ব্লকের 3 ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার ব্লক হতে পারতো, পিরামিডের মতো তোমার কি বলে প্রিজমের মতো দেখতে হতে পারতো, 3 ডাইমেনশনাল প্যারালেলোগ্রাম হতে পারতো। হঠাৎ করে ও স্ফেরিক্যাল শেপটাই কেন নিচ্ছে? শুধু ওয়াটার বলে নয়, যে কোনো লিকুইড তুমি নাও, তার যদি তুমি স্মল লিকুইড ড্রপকে কনসিডার করো, দেখবে প্রত্যেকটা স্মল লিকুইড ড্রপ হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ। এর কারণটা হচ্ছে এই সারফেস টেনশন। আমি কি বলেছি? লিকুইডের ফ্রি সারফেস সবসময় স্ট্রেচড ইলাস্টিক মেমব্রেনের মতো বিহেভ করে, তার মানে সবসময় কন্ট্রাক্টেড হতে চায়। কন্ট্রাক্টেড হয়ে কি করতে চায়? ওর কাছে ওই মোমেন্টে সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করে যে মিনিমাম পসিবল এরিয়া অকুপাই করা সম্ভব, ও সেই মিনিমাম পসিবল এরিয়াটাকে অকুপাই করতে চায়। তাহলে তোমার এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, স্যার আপনি যে এই স্টেটমেন্টটা বললেন এর সাথে এই লিকুইড ড্রপের শেপের কি রিলেশন? রিলেশনটা হচ্ছে, তোমাকে যদি একটা গিভেন ভলিউম দেওয়া হয় এবং সেই ভলিউমটাকে তুমি সেম রেখে একটা স্ফিয়ার ড্র করলে, একটা 3 ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার ব্লক ড্র করলে, একটা 3 ডাইমেনশনাল ট্রায়াঙ্গেল বা প্রিজম ড্র করলে, একটা 3 ডাইমেনশনাল প্যারালেলোগ্রাম বা প্যারালেলে পাইপ ড্র করলে, বা ইরেগুলার শেপ একটা কোনো অবজেক্টকে আঁকলে, তুমি দেখবে যে একটা গিভেন ভলিউমে স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে মিনিমাম। সেই কারণের জন্যই লিকুইড ড্রপ, স্মল লিকুইড ড্রপ সব সময়তে স্ফেরিক্যাল শেপটাকেই অ্যাকুয়ার করে। এটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তার মানে আচ্ছা, এবার যদি তুমি আমাকে বলো স্যার আপনি কেন স্মল লিকুইড ড্রপ বলছেন, কেন লার্জ লিকুইড ড্রপ বলছেন না? তুমি যদি একটা লার্জ লিকুইড ড্রপ, ধরো তুমি বাড়িতে একটা বড় ড্রপার নাও, ড্রপার নিয়ে একটা লার্জ লিকুইড ড্রপ একটা প্লেটের উপর দিয়ে দেখবে ওটা স্ফেরিক্যাল হয় না, ওটা দেখবে নিচটা ফ্ল্যাট হয়ে গেছে, উপরটা ওভালের মতো দেখতে হয়েছে। তার কারণ সেখানে সারফেস টেনশন ছাড়াও আরও অনেক ফোর্স অ্যাক্ট করে, যেখানে ফোর্স অফ গ্র্যাভিটি একটা বড় রোল প্লে করে ওর শেপটাকে চেঞ্জ করে দেয়। কিন্তু যদি আমি স্মল লিকুইড ড্রপ নিই, তখন সারফেস টেনশনটা এক্সট্রিমলি লার্জ থাকে বলে সেখানে ফোর্স অফ গ্র্যাভিটির এফেক্টটা থাকে না, নেগলিজিবল হয়ে যায়, তাই জন্য ওটা স্ফেরিক্যাল শেপটাকেই নেয়। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় স্মল লিকুইড ড্রপ কেন স্ফেরিক্যাল শেপকেই অকুপাই করে বা স্ফেরিক্যাল শেপকে অ্যাকোয়ার করে, তখন তুমি বলবে যে সারফেস টেনশনের জন্য লিকুইড ড্রপ সব সময়তে একটা গিভেন ভলিউমের জন্য মিনিমাম সারফেস এরিয়া অকুপাই করতে চায়। যেহেতু আমরা জানি একটা গিভেন ভলিউমের জন্য স্ফিয়ারের সারফেস এরিয়া মিনিমাম, তাই জন্য স্মল লিকুইড ড্রপ সব সময়তে স্ফেরিক্যাল শেপকে অ্যাকোয়ার করে। দেখো ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। Yes, sir.
তাহলে সারফেস টেনশানে যে এত কিলো জিনিস বললাম, তাহলে সারফেস টেনশানের ডেফিনেশান কি হবে? সারফেস টেনশানের ডেফিনেশান হচ্ছে একটা লিকুইড যদি রেস্টে থাকে তাহলে এটা হচ্ছে লিকুইডের একটা প্রপার্টি যার জন্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড উইল অলওয়েজ ট্রাই টু অকুপাই মিনিমাম সারফেস এরিয়া and will always behave like a stretched elastic membrane under a tension. এই টেনশনটা বা এই ফোর্সটার নামই হচ্ছে সারফেস টেনশন। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে পরে আমরা এবার সারফেস টেনশনের ডেফিনেশনটা লিখব। তাহলে আমাদের সারফেস টেনশনের ডেফিনেশন যেটা আমি তোমাদেরকে বললাম, এইটা হচ্ছে ডেফিনেশন। দেখো কি বলছে, দ্য প্রপার্টি অফ এ লিকুইড অ্যাট রেস্ট বাই ভার্চু অফ হুইচ ইটস ফ্রি সারফেস ট্রাইস টু অকুপাই মিনিমাম সারফেস এরিয়া অ্যান্ড বিহেভস লাইক এ স্ট্রেচড ইলাস্টিক মেমব্রেন আন্ডার টেনশন ইজ কল্ড সারফেস টেনশন। এটা হচ্ছে লিকুইডের প্রপার্টি, মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা কি করব, মলিকুলার থিওরি অফ সারফেস টেনশনকে ডিফাইন করব। দেখা যাক মলিকুলার থিওরি কি বলে। এই যে আমরা একটু আগে দেখো মলিকুলার রেঞ্জ, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, সারফেস ফিল্ম এইগুলো পড়লাম। এইবার এরা কিভাবে কাজে আসবে, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ডায়াগ্রাম প্রথমে লাগবে। ডায়াগ্রাম ছাড়া এটা তোমায় বোঝানো যাবে না। দাঁড়াও এটাকে ম্যাগনিফাই করি। সবাই ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? বলো। হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ। আচ্ছা, এবার খুব ভালো করে দেখো, এটা একটা কন্টেনার, এর মধ্যে আমি একটা লিকুইডকে নিয়েছি, সেই লিকুইডটা যা খুশি হতে পারে। তাহলে এই যে কে এল লাইনটা অবজার্ভ করছো, এই কে এলটা হচ্ছে টপমোস্ট লেয়ার অফ দ্য লিকুইড। এই লেয়ারের ঠিক নিচে দেখো আমি আরেকটা প্যারালাল লেয়ার ড্র করেছি এমএন, যেখানে কে এল লেয়ার আর এমএন লেয়ারের মধ্যে ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল টু দ্য মলিকুলার রেঞ্জ। তাহলে আমি কি বলেছিলাম, যদি আমি এই যে এই জায়গাটা দেখো, ইফ এ প্লেন ইজ ড্রন প্যারালাল টু দ্য ফ্রি সারফেস লেয়ার ইনসাইড দ্য লিকুইড অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স ইকুয়াল টু দ্য মলিকুলার রেঞ্জ ফ্রম ইট, তাহলে যে লেয়ার অফ লিকুইডটা লাই করবে ইন বিটুইন দ্য ফ্রি সারফেস অ্যান্ড দিস প্লেন ইজ কল্ড সারফেস ফিল্ম। তাহলে ফ্রি সারফেস কোনটা, কে এল, তার নিচে লিকুইডের ইনসাইডে আমি মলিকুলার রেঞ্জের ইকুয়াল ডিস্টেন্সে আর একটা প্যারালাল প্লেনকে ড্র করেছি এমএন। তাহলে এই এমএন আর কেএল এর মাঝখানে যে অ্যামাউন্ট অফ লিকুইড লেয়ার পাচ্ছ, দ্যাট ইজ আওয়ার সারফেস ফিল্ম। এটা ক্লিয়ার হলো ছবি থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবার ভালো করে জিনিসটা দেখো, আমি এই এ মলিকিউলটাকে চিন্তা করলাম, আমরা চারটে মলিকিউল নিয়ে দেখব কোথায় সারফেস টেনশন অ্যাক্ট করে। আমি সবসময় বলছি সারফেস টেনশন হচ্ছে একটা প্রপার্টি অফ লিকুইড যার জন্য ফ্রি সারফেস, বারবার দেখো আমার কাছে এই টার্মিনোলজিটা ব্যাক করছে, ফ্রি সারফেস উইল ট্রাই টু অকুপাই মিনিমাম সারফেস এরিয়া। তার মানে কি, তার মানে কি লিকুইডের ইনসাইডে সারফেস টেনশন নেই? না, লিকুইডের ইনসাইডে তুমি সারফেস টেনশন দেখতে পাবে না। কেন পাবে না, এইটা বোঝার জন্য আমাদের এই মলিকুলার থিওরিটা দরকার। আমি প্রথমে এ মলিকিউলটাকে কনসিডার করলাম। এবার এ মলিকিউলকে দেখো সেন্টারে রেখে আমি একটা স্ফিয়ারকে ড্র করেছি, যে স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে মলিকুলার রেঞ্জের সঙ্গে সেম। তাহলে আমি যদি একটা মলিকিউলকে সেন্টারে রেখে তাকে যদি আমি তো ওই মলিকিউলটাকে সেন্টার করে যদি আমি একটা স্ফিয়ারকে ড্র করি যার রেডিয়াস হচ্ছে মলিকুলার রেঞ্জ, তাহলে সেই স্ফিয়ারের নাম কি, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তাহলে দেখো এ মলিকিউলকে সেন্টারে রেখে আমি যে স্ফিয়ারটাকে ড্র করেছি, তাহলে এই স্ফিয়ারটা হচ্ছে সেন্টারে থাকা এ মলিকিউলের
sphere of influence. Is it clear to everybody? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো একই রকম ভাবে বি মলিকিউলের জন্য একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ড্র করেছি, সি মলিকিউলের জন্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ড্র করেছি, ডি মলিকিউলের জন্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ড্র করেছি। তাহলে প্রত্যেকটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের সেন্টারে আছে এ, বি, সি অ্যান্ড ডি মলিকিউলস। এবার প্রথমে এ মলিকিউলটা দেখো। এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা দেখো পুরোটাই লিকুইডের মধ্যে, তাই তো? তার মানে কি? তার মানে এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভিতরে তুমি যদি এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটাকে দুটো ইকুয়াল পার্টে ভেঙে দাও, আপার হাফ, লোয়ার হাফ, তাহলে দেখো আপার হাফও লিকুইড দিয়ে ফিল্ড, লোয়ার হাফও লিকুইড দিয়ে ফিল্ড। তার মানে এই সেন্টারে থাকা মলিকিউলটাকে আপার হাফে থাকা সমস্ত লিকুইড মলিকিউলস এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভিতরে যে অ্যামাউন্ট অফ ফোর্সে উপরের দিকে অ্যাট্রাক্ট করছে, আপওয়ার্ড ডাইরেকশানে অ্যাট্রাক্ট করছে, এই সেন্টারে থাকা মলিকিউলকে লোয়ার হাফের সেম অ্যামাউন্ট অফ লিকুইড ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্সে দেখো নিচের দিকে অ্যাট্রাক্ট করছে। তাই জন্য দেখো প্রত্যেকটা লাইনের অপোজিটলি ডাইরেক্টেড দেখো ইকুয়াল লেন্থের অ্যারো পাচ্ছ। এবার আমরা কি জানি, একই অবজেক্টের উপর যদি অপোজিট ডাইরেকশানে সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে ফোর্সগুলো একটা আরেকটাকে ক্যান্সেল করে। তার মানে এই যে এ মলিকিউলটা, এই মলিকিউলটাকে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভিতরে থাকা বাকি অন্য লিকুইড মলিকিউলসগুলো সব দিকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করছে বলে এ মলিকিউলের উপর রেজাল্টেন্ট ফোর্স অর নেট ফোর্স হয়ে যাচ্ছে জিরো। তার মানে এ মলিকিউলটা কোনো ফোর্সের বা কোনো টেনশনের আন্ডারে নেই, ও ফ্রিলি লিকুইডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা সবার কাছে কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টসরা? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, এইবার চলে এসো, এই যে আমরা সারফেস ফিল্মটা ড্র করেছি তার লোয়ার যে লেভেলটা বা লোয়ার যে আমার লেয়ারটা, সেই লেয়ারের উপর একটা মলিকিউল যেটাকে আমি বি মলিকিউল বলছি। এবার দেখো বি মলিকিউলের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এটাও কিন্তু লিকুইডের ভিতরে। তার মানে কি? তার মানে এ মলিকিউলের কেসে যা হয়েছে বি মলিকিউলের জন্য সেম হবে। এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের আপার পার্টে যতটা লিকুইড আছে লোয়ার হাফে ততটাই লিকুইড আছে। তার মানে বি মলিকিউলটাকেও আমরা কি দেখব, এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে থাকা অন্য লিকুইড মলিকিউলসগুলো সব দিকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করছে বলে ফোর্সগুলো অপোজিটলি ডাইরেক্টেড হয়ে একটা আরেকটাকে নালিফাই করে দেবে, ক্যান্সেল করে দেবে, এবং আলটিমেটলি বি এই লিকুইড মলিকিউলের উপরও কোনো অ্যাট্রাকটিভ ফোর্স বা নেট ফোর্স অ্যাক্ট করবে না। তার মানে এই বি মলিকিউলটাও ফ্রিলি ঘুরে বেড়াবে। তাহলে বি আর এ সেম নেচার বিহেভ করছে। এইবার চলে এসো সি মলিকিউলটা। এবার সি মলিকিউলটা কোথায় রয়েছে? এই কে এল আর এম এন এই দুটো লেয়ারের দেখো ভিতরে, তার মানে সারফেস ফিল্মের ভিতরে। এবার দেখতে পাচ্ছ এই যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা ড্র করা হয়েছে, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ তো? দেখো কিছুটা পার্ট এই টপমোস্ট লেয়ারের বাইরে আছে, তাই না? দেখো তো, সবাই দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে তাহলে আমাকে বলো, আমি যদি ফিগারটাকে আরেকটু জুম করি, তাহলে এই যে জায়গাটা ফাঁকা, এইখানে কি কোনো লিকুইড আছে? No, sir. নেই। No, লিকুইড sir. লিকুইড নেই। তাহলে এবার চিন্তা করে দেখো, আমি যদি এরকম একটা লাইনকে ড্র করি হরাইজেন্টালি, যে হরাইজেন্টাল লাইনটা আমার এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সকে দুটো ইকুয়াল হাফে ভেঙে দেয়, তাহলে দেখো লোয়ার হাফে পুরোটা লিকুইড দিয়ে ফিল্ড, কিন্তু আপার হাফ দেখো পুরোটা লিকুইড দিয়ে ফিল্ড নয়। তার মানে আপার হাফে কম লিকুইড মলিকিউলস আছে, লোয়ার হাফে বেশি লিকুইড মলিকিউলস আছে। তাহলে কি সেন্টারে থাকা এই লিকুইড মলিকিউলটা মানে সি মলিকিউলটা
সব দিক থেকে কি সমানভাবে অ্যাট্রাক্টেড হবে? হবে না। No, no. উপরের পার্টে কম অ্যাট্রাকশন, নিচের পার্টে বেশি অ্যাট্রাকশন। তার মানে এই সি মলিকিউলটার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স পার্শিয়ালি টপমোস্ট লেয়ার বা ফ্রি সারফেস অফ দ্য লিকুইডের বাইরে আছে বলে আপার হাফে কম অ্যামাউন্ট অফ লিকুইড মলিকিউলস রয়েছে লোয়ার হাফের রেসপেক্টে। তাই জন্য ডাউনওয়ার্ড ডাইরেকশানে এই সি মলিকিউলের উপর একটা রেজাল্টেন্ট অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করবে, যেটা এ বিতে করছিল না, সেটা সি এর কেসে করবে। এটা ক্লিয়ার হলো সবার কাছে? Yes, sir. সবাই বাকিরা বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এইবার চলে আসো ডি মলিকিউলটা, যেটা টপমোস্ট লেয়ারে রয়েছে, মানে ফ্রি সারফেসে লাই করছে। এবার দেখো এর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের লোয়ার হাফটা লিকুইড দিয়ে ফিল্ড, আর আপার হাফটা দেখো পুরোপুরি ফাঁকা, তাই না? আপার হাফটা দেখো, হ্যাঁ, স্যার। আপার হাফটা, তার মানে কি? তার মানে আপার হাফে কোনো লিকুইড মলিকিউল আছে এই স্ফিয়ারের মধ্যে? নেই। না নেই। তাহলে আপার হাফে লিকুইড মলিকিউল ডি কে কেউ অ্যাট্রাক্ট করবে? করবে না, কারণ আপার হাফে তো কোনো লিকুইড মলিকিউল নেই। তাহলে কোন লিকুইড মলিকিউল যদি না থাকে, তাহলে লিকুইড মলিকিউলগুলো এর উপর তো অ্যাট্রাকশন করতেই পারবে না। তার মানে এই ডি মলিকিউলটার উপর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তার কারণ এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা ডি মলিকিউলের লোয়ার হাফটা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড উইথ লিকুইড, কিন্তু আপার হাফে কোনো লিকুইড নেই। তাহলে আমি দেখতে পেলাম কি পেলাম? ফ্রি সারফেসে যদি আমি একটা লিকুইড মলিকিউলকে প্লেস করি, তাহলে সেই লিকুইড মলিকিউলের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের আপার হাফটা থাকবে আউটসাইড অফ দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড। তাহলে আপার হাফে কোনো লিকুইড মলিকিউলস থাকবে না, লোয়ার হাফটা কমপ্লিটলি ফিল্ড থাকবে উইথ লিকুইড মলিকিউলস। তার মানে ডি মলিকিউলের উপরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করবে। এটা কি সবার কাছে ক্লিয়ার হলো? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে এরকম ডি মলিকিউলের মতন আমি যতগুলো মলিকিউলকে কনসিডার করব অন দ্য ফ্রি সারফেস কে এল অর দ্য টপমোস্ট লেয়ার কে এল, সবকটা ফ্রি সারফেসের উপর সবকটা ওই ফ্রি সারফেসে থাকা মলিকিউলগুলোর উপরে নেট ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাক্ট করবে। 1 মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ বলুন সুদীপবাবু।
হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে আমরা কি দেখতে পেলাম, ফ্রি সারফেস অফ দ্য লিকুইড বা লিকুইডের টপমোস্ট লেয়ারে ডি মলিকিউলের মতন যতগুলো মলিকিউল তোমরা পাবে সব কটা মলিকিউলের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের আপার হাফটাতে কোনো লিকুইড মলিকিউল থাকবে না, লোয়ার হাফে লিকুইড মলিকিউলস থাকবে। তার মানে ফ্রি সারফেসে থাকা লিকুইড মলিকিউলসগুলোর উপর ম্যাক্সিমাম একটা ডাউনওয়ার্ড নেট অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করবে। এই যে ফ্রি সারফেসে থাকা লিকুইড মলিকিউলসগুলো এক্সপিরিয়েন্স করছে একটা টেনশন বা ফোর্স ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, এই ফোর্সটারই নাম হচ্ছে সারফেস টেনশন। এই ফোর্সের জন্যই ফ্রি সারফেস অফ এ লিকুইড বিহেভ করে লাইক এ স্ট্রেচড মেমব্রেন, যার জন্য ও সবসময় কন্ট্র্যাক্ট করতে চায় এবং সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করে মিনিমাম অ্যামাউন্ট অফ এরিয়াকে অকুপাই করতে চায়। তোমাদের কাছে মলিকুলার থিওরিটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার তো? সবাই বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি দেখলাম, যতক্ষণ না পর্যন্ত এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের আপার হাফটা কোনো লিকুইড মলিকিউলকে কন্টেন করবে না, ততক্ষণ অবধি সারফেস টেনশনের কন্ডিশনটা ম্যাক্সিমাইজড হবে না। এই যে সি মলিকিউলটা এখানে কিন্তু দেখো খানিকটা পার্শিয়ালি ফ্রি, তার মানে এখানেও একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, কিন্তু এই নেট ডাউনওয়ার্ড ফোর্সটা ডি মলিকিউলের থেকে কম। তাই জন্য ম্যাক্সিমাম সারফেস টেনশন তুমি সব সময়তেই পাবে এই ফ্রি সারফেসে, আর অন্য কোথাও পাবে না। আর যেখানে তুমি দেখতে পাবে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স পুরোটাই লিকুইড দিয়ে ভর্তি, সেখানে সেন্টারে থাকা মলিকিউলের উপর নেট ফোর্স সবসময়তে জিরো হবে এবং সেই মলিকিউলগুলো ফ্রিলি লিকুইডের ভিতরে ঘুরে বেড়াবে। তাহলে ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখতে পেলে আমাদের এই মলিকুলার রেঞ্জ, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আর সারফেস ফিল্ম কিভাবে আমাদের হেল্প করলো টু আন্ডারস্ট্যান্ড দ্য মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। এই কারণের জন্য আমরা প্রথমে এই তিনটে টার্মিনোলজিকে জানলাম। এইবারে আমাদের সারফেস টেনশনকে ডিফাইন করতে হবে। আমরা তো সারফেস টেনশন কিভাবে হলো মলিকুলার থিওরি দিয়ে হলো, ডিফাইন নয়, ভুল বললাম, সারফেস টেনশনের আমরা ডেফিনেশনও পড়েছি, কিন্তু মাপবো কি করে, এই ফোর্সটাকে মেজার করব কি করে? আমার তো এই ডেফিনেশনটা দিয়ে ফোর্সের মেজারমেন্ট হবে না। আমি ডেফিনেশনটার কোয়ালিটেটিভ একটা সারফেস টেনশনের একটা কোয়ালিটেটিভ আইডিয়া পেয়েছি, কিন্তু এটা দিয়ে আমি মেজার করতে পারবো না। তাহলে আমাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ সারফেস টেনশন। এই মেজারমেন্ট অফ সারফেস টেনশনের জন্য আমরা একটা ডায়াগ্রামকে কনসিডার করব। দেখো, সবাই ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কি হলো রে ভাই? দাঁড়া, আচ্ছা, এটা এটা ধরো তোমার লিকুইড সারফেসকে এবার তুমি উপর থেকে দেখছো, টপ ভিউ থেকে দেখছো। তোমরা যারা ড্রয়িং করো তারা তোমরা ওই টপ ভিউ, সাইড ভিউ, এরকম বিভিন্ন ভিউতে তোমরা ডায়াগ্রাম ড্র করো, বিভিন্ন শেপকে ড্র করো। এখানে আমরা ফ্রি সারফেসকে দেখছি ফ্রম দ্য টপ। এটা আরবিট্রারি শেপের একটা সারফেস নেওয়া হয়েছে। তাহলে এই যে একটা ইরেগুলার শেপ রয়েছে, তার মধ্যে যে তুমি সারফেসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ফ্রি সারফেস অফ এ গিভেন লিকুইড। এই লিকুইডটা ওয়াটার হতে পারে, কোনো অয়েল হতে পারে, যা খুশি হতে পারে। আমরা একটু আগে প্রথম থেকে কি বলে আসছি সারফেস টেনশন পড়ার সময়তে, যে সারফেস টেনশনের জন্য ফ্রি সারফেস অফ এ লিকুইড যেটা রেস্টে রয়েছে তার স্টেটটা কীরকম, তার স্টেটটাকে তুমি কম্পেয়ার করতে পারো একটা স্ট্রেচড ইলাস্টিক মেমব্রেনের মতন। এবারে যদি আমি এই ফ্রি সারফেসের উপর এরকম একটা ইমাজিনারি লাইনকে ড্র করি, এবি লাইনটা,
তাহলে এই ফ্রি সারফেসের পার্টটাকে এই ইমাজিনারি লাইন এবি দুটো পার্টে দেখো ভেঙে দিয়েছে। একটা হচ্ছে ফ্রি সারফেসের উপর এই এবি ইমাজিনারি লাইনের একটা লেফট পার্ট আর একটা রাইট পার্ট। এই লাইনটা যে সবসময় তোমাকে এরকমভাবে ড্র করতে হবে না, তুমি এবি লাইনটা এভাবে ড্র করতে পারো, যেভাবে খুশি ড্র করতে পারো, কিন্তু লাইনটাকে ড্র করতে হবে অন দ্য ফ্রি সারফেস, তার মানে সারফেসের সাথে লাইনটা থাকবে ট্যানজেনশিয়ালি। তাহলে এই এবি ইমাজিনারি লাইনের এই দিকে যে লিকুইড মলিকিউলসগুলো আছে আর এই দিকে যে লিকুইড মলিকিউলসগুলো আছে, এরা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে, কারণ এদের মধ্যে ফোর্স অফ কোহেশন অ্যাক্ট করছে। এই ফোর্স অফ কোহেশনটা কিভাবে অ্যাক্ট করবে? ট্যানজেনশিয়াল টু দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড। তার মানে আমি এই এবি ইমাজিনারি লাইনটা দিয়ে ফ্রি সারফেস অফ দ্য লিকুইডকে ডিভাইড করেছি দুটো পার্টে, যেখানে আমি দেখতে পাচ্ছি এই লাইনের বোথ সাইডে যে লিকুইড পার্টিকেলস বা মলিকিউলসগুলো রয়েছে তারা একজন আরেকজনকে পুল করছে, অ্যাট্রাক্ট করছে। কিভাবে পুল করছে? ট্যানজেনশিয়াল টু দ্য সারফেস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন। তাই জন্য দেখো এই দিকের যে এফ অ্যারোটা সেটা হচ্ছে কি, এবির লেফট সাইডে থাকা মলিকিউলসগুলো রাইটের মলিকিউলকে যে ফোর্সে তোমার পুল করছে, আর এই অ্যারোটা হচ্ছে রাইট সাইডে থাকা মলিকিউলসগুলো এবির লেফটে থাকা মলিকিউলসগুলোকে পুল করছে। দুটো ফোর্সেরই অ্যারো দেখো এবি লাইনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমি কি বলবো যে আমরা যদি ডিভাইড করি ফ্রি লিকুইড সারফেসকে ইনটু টু পার্টস বাই কনসিডারিং অ্যান ইমাজিনারি লাইন এবি অন দ্য লিকুইডস ফ্রি সারফেস অফ দ্য লিকুইড, then we can say that liquid surfaces on either side of the line are pulling each other along the surface and perpendicular to the line. এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবারে এটা দেখা গেল, সায়েন্টিস্টরা ক্যালকুলেট করে দেখলেন এই ফোর্সটা ম্যাগনিটিউড হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য লাইন। তার মানে তুমি যত বড় লেন্থ নেবে লাইনের তত বেশি ম্যাগনিটিউডের ফোর্স পাবে, যত কম লাইন নেবে তত কম ম্যাগনিটিউডের ফোর্স পাবে। তাহলে পরে আমি কি বলতে পারি? আমি বলতে পারি ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য পুলিং ফোর্স ইজ directly proportional to the length of the line. এবার ধরো আমি কনসিডার করলাম লেট ক্যাপিটাল এফ বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই ওয়ান পার্ট অফ দ্য সারফেস on the other across the line AB of length L. এইটাই, সরি দাঁড়াও, এর আবার ইয়েটা হয়নি, কি হলো? AB of length L কি হচ্ছে বলো তো? ও আচ্ছা দাঁড়াও, এখানে আবার ইয়েটা ফন্টটা বেড়ে গেছে, তাই জন্য এটা হয়ে গেছে। আচ্ছা দেখো তো এই ফন্টে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি কি কনসিডার করলাম এই এবি লাইনের বোথ সাইডে থাকা যে কোনো একটা সাইড আরেকটা সাইডের উপরে যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে অ্যাক্রস দিস লাইন এবি অফ লেন্থ এল, তার ম্যাগনিটিউড হচ্ছে এফ। তাহলে এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ অফ দ্য লাইন, এটারই নাম হচ্ছে সারফেস টেনশন। তাহলে আমি কি বলছি? দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ অফ দ্য লাইন ইজ কল্ড
সারফেস টেনশন। তাহলে কি করতে হবে সারফেস টেনশন মেজার করতে গেলে? একটা লিকুইডের ফ্রি সারফেস নিতে হবে, লিকুইডটা যেখানে রেস্টে রয়েছে, সেই সারফেসের উপর সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি একটা লাইন, ইমাজিনারি লাইনকে আমাকে ড্র করতে হবে। সেই লাইনের পার ইউনিট লেন্থে লাইনের বোথ সাইডে থাকা লিকুইডের ফ্রি সারফেস যে অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে পুল করবে একজন আরেকজনকে, পার ইউনিট লেন্থের সেই ফোর্সটাকেই আমরা বলবো সারফেস টেনশন অফ দ্যাট লিকুইড। এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যালি এই টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চাই ইন ওয়ার্ডস, তাহলে পরে কি হবে? তাহলে পরে আমার হবে হচ্ছে সারফেস টেনশন। দাঁড়াও আমি তোমাদের ইয়েটা লিখে দিই, তাহলে তোমার কাছে তোমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে। ইজ ইকুয়াল টু দিস থিং। দেখো তো ডেফিনেশনটা স্যাটিসফাইড হলো? লেন্থ ফোর্স পার ইউনিট লেন্থ, তার মানে কি ফোর্স অন আইদার সাইড অফ দ্য লাইন এবি ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য লাইন এবি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে পরে আমি সারফেস টেনশনকে কিভাবে লিখব? আমি সারফেস টেনশনকে ম্যাথামেটিক্যালি এখানে ক্যাপিটাল টি দিয়ে লিখব। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু, আমি ফোর্সকে কত কনসিডার করেছি? ক্যাপিটাল এফ। আর লেন্থ অফ দ্য লাইনকে কত কনসিডার করেছি? স্মল এল। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। এবারে আমি যদি এল ইজ ইকুয়াল টু 1 পুট করি এই ইকুয়েশানে, তাহলে পরে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কি হবে? ক্যাপিটাল এফ হবে না? দেখো তো, এল যদি 1 হ্যাঁ স্যার, পুট হ্যাঁ, করো হ্যাঁ। তাহলে টি ইজ ইকুয়াল টু এফ হবে। এল 1 মানে কি? ইউনিট লেন্থ। তার মানে তুমি যদি ইউনিট লেন্থের একটা ইমাজিনারি লাইনকে রেস্টে থাকা লিকুইডের ফ্রি সারফেসের উপরে ড্র করো, তাহলে ওই লাইনের, ওই ইউনিট লেন্থের লাইনের দুটো সাইডে থাকা লিকুইডের ফ্রি সারফেস লাইনের সাথে পারপেন্ডিকুলারলি একজন আরেকজনকে যে অ্যামাউন্ট অফ ফোর্সে পুল করবে, সেই ফোর্সটাই হচ্ছে আমাদের সারফেস টেনশনের ভ্যালুর সাথে ইকুয়াল। ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমাদের ডেফিনেশনটা কি দাঁড়ালো? বেটার ডেফিনেশন, দিস ইজ দ্য ডেফিনেশন। দেখো, সারফেস টেনশন অফ এ লিকুইড ইজ মেজার্ড বাই দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ। যেই মোমেন্টে পার ইউনিট লেন্থ হয়ে গেল এল ইজ ইকুয়াল টু 1, দেখো স্যাটিসফাইড, অন আইদার সাইড অফ অ্যান ইমাজিনারি লাইন drawn on the free surface of the liquid, the direction of this force being perpendicular to the line and tangential to the free surface of the liquid। দেখো এই ফোর্সের অ্যারোগুলোকে এবি লাইনের সাথে পারপেন্ডিকুলারলি আমরা ড্র করেছি, তাহলে সেই কন্ডিশনটাও দেখো ডেফিনেশনের মধ্যে লেখা হয়ে গেল। তাহলে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, এবারে সারফেস টেনশনের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? সারফেস টেনশনের ডাইমেনশনাল ফর্মুলা কি করা Sir, যায়? ML3 T minus 2. তারপর MLT -2 অবধি থেমে গেলে চলবে? তারপর Sir, into L हो जाए sir. ML minus 1 T minus 3. T minus 2. ভালো করে ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনে কি লেখা আছে? টি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল লেখা আছে না এফ বাই এল লেখা আছে? ও বাই L আছে স্যার। তাহলে পরে বাই এল হলে কি করে ইন্টু হবে রোহিত? বাই এল হলে কি ইন্টু হয়? না স্যার। তাহলে কি হবে?
তাহলে mlt মাইনাস টুকে আমাকে এল দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এল এল ক্যান্সেল হয়ে গিয়ে থাকবে mt²-2। সবার কাছে ক্লিয়ার হলো ডাইমেনশনাল ফর্মুলা? হ্যাঁ স্যার। এবার এসআই ইউনিট, এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট কি নিউটন, লেন্থের ইউনিট কি মিটার, তাহলে কি হবে নিউটন পার মিটার। তাহলে পরে আমি যদি এটাকে ইয়ে হিসাবে লিখি তাহলে Nm⁻², নিউটন, সরি কি লিখলাম, m⁻⁻1, সরি নিউটন পার মিটার। যদি আমি সিজিএস ইউনিট কনসিডার করি তাহলে সিজিএস সিস্টেমে ফোর্স ইজ ডাইন, লেন্থ ইজ সেন্টিমিটার, তাহলে ইট উইল বি ডাইন পার সেন্টিমিটার, তার মানে ডাইন cm⁻⁻1। তাহলে এসআই ইউনিট, সিজিএস ইউনিট আর ডাইমেনশনাল ফর্মুলা ক্লিয়ার তোমাদের কাছে? হ্যাঁ স্যার। সারফেস টেনশনের আমরা মেজারমেন্ট কি করে করব সেই পার্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে স্যার আরেকবার বলুন, হ্যাঁ স্যার আরেকবার বলুন। কোনটা আরেকবার বলবো? ডাইমেনশন। হ্যাঁ, তো ডাইমেনশনে কোনটা বুঝতে পারোনি? ফোর্সের ডাইমেনশনকে লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করা হচ্ছে, তো mlt-2কে যদি এল দিয়ে ডিভাইড করো তাহলে তো এই এল আর এই এলটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এল থাকবে না, এম আর টি যেরকম ছিল সেরকম থাকবে, তাই জন্য mt⁻²² হয়েছে। স্যার এসআই ইউনিটটা বুঝতে পারছি না। ফোর্সের এসআই ইউনিট কি? ফোর্সের যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, কি আনসার দেবে? কি আনসার হবে ফোর্সের এসআই ইউনিট? এ তো তোমাদের বহুবার পড়িয়েছি। তো ফোর্সের এসআই ইউনিট নিউটন আর লেন্থের এসআই ইউনিট মিটার, তাহলে নিউটনকে মিটার দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমি কি লিখব? নিউটন পার মিটার লিখব, সেটাই লেখা হয়েছে। আর ফোর্সের সিজিএস ইউনিট ডাইন, লেন্থের সিজিএস ইউনিট সেন্টিমিটার, তাহলে ডাইনকে সেন্টিমিটার দিয়ে ডিভাইড করলে কি লিখব? ডাইন পার সেন্টিমিটার, সেটাই লেখা হয়েছে। এবারে একটা কথা মনে রাখবে, সারফেস টেনশন ডিপেন্ড করে অনলি অন দ্য নেচার অফ দ্য লিকুইড। লিকুইডের ফ্রি সারফেসের এরিয়া কতটা বা তুমি কতটা লেন্থের ইমাজিনারি লাইন ড্র করছো তার উপর কিন্তু সারফেস টেনশন ডিপেন্ড করে না। যদি তাই করতো তাহলে ওয়াটারের সারফেস টেনশন ভেরিয়াস ফ্রি সারফেস এরিয়ার জন্য ভেরিয়াস ভ্যালু তোমাকে প্রোভাইড করতো। ওয়াটারের সারফেস টেনশনের ভ্যালু সেম, সে তুমি একটা ছোট্ট কন্টেনারের মধ্যে তুমি ওয়াটারের সারফেস টেনশন ক্যালকুলেট করো কি একটা হিউজ কন্টেনারের মধ্যে করো, কারণ আলটিমেটলি তুমি ক্যালকুলেট করছো ফোর্স পার ইউনিট লেন্থ। তাই জন্য লেন্থ তুমি যাই নাও না কেন, যখনই তুমি ক্যালকুলেট করবে ফোর্স ইন ইউনিট লেন্থ, তখন তোমার লেন্থ অফ দ্য ইমাজিনারি লাইনের কোনো এফেক্ট আর থাকবে না। এই জন্য মনে রাখবে সারফেস টেনশন ডিপেন্ড করে অনলি অন দ্য নেচার অফ দ্য লিকুইড। সারফেস টেনশন ডিপেন্ড করে না এরিয়া অফ দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড, লেন্থ অফ দিস ইমাজিনারি লাইন। আরেকটা কথা মনে রাখবে, সারফেস টেনশন হচ্ছে মলিকুলার ফেনোমেনা, কারণ আমরা একটু আগে মলিকুলার থিওরি দিয়ে কিন্তু সারফেস টেনশনকে এক্সপ্লেন করে এসেছি। তাহলে সারফেস টেনশন হচ্ছে মলিকুলার ফেনোমেনা, এবং এর কারণটা কি? যাই তুমি করো না কেন আলটিমেটলি অ্যাক্ট করছে কোহেসিভ ফোর্স, মানে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য মলিকিউলস। তাহলে মলিকিউলসের ভিতরে অ্যাট্রাকটিভ ফোর্সের নেচার কি সেটাকে আমি বলেছিলাম ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। তার মানে
আমাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য রুট কজ অফ সারফেস টেনশন, তোমার আনসার হবে দ্য রুট কজ অফ সারফেস টেনশন ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই সারফেস টেনশনের সাথে সারফেস এনার্জি বলে একটা টার্ম রিলেটেড। এই সারফেস এনার্জিটা কি? এই যে আমরা মলিকুলার থিওরি অফ সারফেস টেনশনকে এক্সপ্লেন করলাম, সেখানে আমরা কি দেখতে পেলাম? একটা লিকুইড যেটা রেস্টে রয়েছে তার ফ্রি সারফেসের উপর যতগুলো লিকুইড মলিকিউলকে আমি কনসিডার করব, সব লিকুইড মলিকিউলের উপর ডাউনওয়ার্ড ডাইরেকশানে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নেট ডাউনওয়ার্ড পুল অ্যাক্ট করছে। এবার ধরো তুমি একটা লিকুইড মলিকিউলকে লিকুইডের ইনসাইড থেকে সারফেস অবধি নিয়ে যাবে। তাহলে তুমি যদি লিকুইডের ইনসাইড থেকে সারফেস অবধি নিয়ে যাও, আমরা কি দেখতে পাচ্ছি? এটা তোমাদের বোঝার জন্য বলছি, এটা কিন্তু আবার এরকমভাবে কিছু ড্র করতে যেও না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি। সেটা কি? ধরো ফ্রি সারফেস অফ দ্য লিকুইড থেকে এরকম ডাউনওয়ার্ড ডাইরেকশানে, কোন কালারটা? রেড কালার ছাড়া কিছু দেখতে পাবে না, রেডটাই থাক। এরকম একটা নেট ডাউনওয়ার্ড পুল ধরো অ্যাক্ট করছে। এবার ধরো তোমার কাছে এরকম একটা লিকুইড মলিকিউল আছে, তোমার টার্গেট হচ্ছে এই লিকুইড মলিকিউলটাকে তুমি লিকুইডের ইনসাইড থেকে নিয়ে যাবে এই সারফেসের দিকে, এটা হচ্ছে তোমার টার্গেট। তাহলে তুমি যদি এটাকে লিকুইডের ইনসাইড থেকে ফ্রি সারফেসের দিকে নিয়ে যেতে চাও, তাহলে তোমায় কি করতে হবে? এই যে ফ্রি সারফেসে থাকা লিকুইড মলিকিউলসগুলোর উপরে, অর্থাৎ ফ্রি সারফেসের উপরে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে, তাহলে যখনই আমি কোনো লিকুইড মলিকিউলকে এরকম লিকুইডের ইনসাইড থেকে ফ্রি সারফেসের দিকে নিয়ে যাব, আমাকে এই ডাউনওয়ার্ড পুলের এগেনস্টে ওয়ার্ক পারফর্ম করতে হবে। তার মানে আমাকে ওয়ার্ক পারফর্ম করতে হবে এগেনস্ট দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যার একটা নেট ম্যাক্সিমাম ভ্যালু ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে। এইটা করতে গেলে যখনই আমি কোনো ফোর্সের এগেনস্টে ওয়ার্ক করব, আমার নিজের এনার্জি লস হবে, কারণ আমি মলিকিউলটাকে নিয়ে যাচ্ছি। তার মানে আমাকে নিজের এনার্জি লস করে মলিকিউলটাকে নিয়ে যেতে হচ্ছে এগেনস্ট দিস ডাউনওয়ার্ড পুল। আমি যে অ্যামাউন্ট অফ এনার্জিটা লুজ করব, সেই অ্যামাউন্ট অফ এনার্জি এই মলিকিউলটার মধ্যে স্টোরড হতে থাকবে, এবং যখন আমি এই মলিকিউলটাকে নিয়ে একদম ফ্রি সারফেসে পৌঁছাবো, তখন ওই মলিকিউলের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি স্টোরড থাকবে। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে জিনিসটা তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বলছি। ধরো তুমি হাতে করে একটা অবজেক্টকে তোমার বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে ধরো তোমার বাড়ির ছাদ অবধি নিয়ে গেলে। এখানে অবজেক্ট কিন্তু নিজে থেকে যাচ্ছে না, অবজেক্টটা তোমার হাতে রয়েছে, তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠছো, তার মানে তুমি এগেনস্ট দ্য গ্র্যাভিটি একটা ওয়ার্ক পারফর্ম করছো, তোমার এনার্জি লস হচ্ছে, তোমার লস্ট এনার্জিটা ওই তোমার হাতে থাকা অবজেক্টের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোরড হচ্ছে। কেন তুমি এনার্জি লস করছো? কারণ তুমি যখন আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করছো, তুমি এগেনস্ট দ্য গ্র্যাভিটি একটা ওয়ার্ক পারফর্ম করছো। এবার তুমি বাড়ির ছাদে গেলে, যাওয়ার পর তুমি অবজেক্টটাকে তোমার ছাদের থেকে হাত থেকে রিলিজ করে দিলে। তুমি এবার কি দেখবে? অবজেক্টটা নিচের দিকে পড়ছে। কি করে অবজেক্টটা নিচের দিকে পড়ছে? তুমি আমাকে বলবে যে স্যার এখানে তো আর্থ নিজের সেন্টারের দিকে অবজেক্টটাকে পুল করছে, তাই জন্য অবজেক্টটা ওই ফোর্সের দিকে যাচ্ছে। কারেক্ট। সাথে সাথে এটাও হচ্ছে, ওই যে অবজেক্টটার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোরড হয়েছিল যখন তুমি ওকে নিয়ে
একতলা থেকে হেঁটে ধরো 5 তলা অবধি উঠেছো সিঁড়ি বেয়ে, সেই স্টোরড পোটেনশিয়াল এনার্জিটাকে ও এবার খরচ করছে, ইউজ করছে, করে এমন একটা জায়গার দিকে যেতে চাইছে যেখানে ওর পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়। এই ইউনিভার্সে যে কোনো অবজেক্টের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ও সব সময় নিজেকে এমন একটা পজিশানে রাখবে কোনো ফোর্স ফিল্ডের মধ্যে যেখানে ওর নিজের পোটেনশিয়াল এনার্জিটা যেন মিনিমাম থাকে। তাহলে পরে আমি এই রিয়েল লাইফ এক্সাম্পলে একটা অবজেক্টকে হাতে করে নিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর অবধি উঠলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করছি এগেনস্ট দ্য গ্র্যাভিটি, তাতে আমার যতটা এনার্জি লস হচ্ছে সেই লস্ট এনার্জিটা আমার হাতে থাকা অবজেক্টের মধ্যে স্টোরড হচ্ছে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। ঠিক এক্স্যাক্টলি একই জিনিস হচ্ছে লিকুইডের মধ্যে। কেন? কারণ লিকুইডের ফ্রি সারফেসে থাকা মলিকিউলসগুলোর উপর, তার মানে লিকুইডের ফ্রি সারফেসের উপর একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে। মলিকিউলকে যখন আমি লিকুইডের ইনসাইড থেকে ফ্রি সারফেসের দিকে নিয়ে যাচ্ছি তখন আমাকে এগেনস্ট দিস নেট ডাউনওয়ার্ড ফোর্স ওয়ার্ক পারফর্ম করতে হচ্ছে। আমার এই ওয়ার্ক ডানে যে অ্যামাউন্ট অফ এনার্জি লস হচ্ছে সেই লস্ট এনার্জিটা ওই মলিকিউলের মধ্যে স্টোরড হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসাবে। যখন আমি লিকুইডের ফ্রি সারফেসে রিচ করছি ম্যাক্সিমাম লস অফ এনার্জি আমার হচ্ছে, তার মানে লিকুইডের ফ্রি সারফেসে থাকা মলিকিউলের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি স্টোরড থাকছে। এই যে পোটেনশিয়াল এনার্জি মলিকিউলগুলোর মধ্যে স্টোর থাকছে যখন তুমি এই মলিকিউলগুলোকে লিকুইডের ইনসাইড থেকে ফ্রি সারফেসে নিয়ে যাচ্ছ, এই স্টোরড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সারফেস মলিকিউলস তার ভ্যালু যদি পার ইউনিট এরিয়া অফ দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড ক্যালকুলেট করো, তাহলে যে তুমি এনার্জি পার ইউনিট এরিয়া একটা কোয়ান্টিটি পাবে, সেই কোয়ান্টিটিটাকে আমরা বলি হচ্ছে সারফেস এনার্জি অফ দ্য গিভেন লিকুইড। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো যে কেন লিকুইড মলিকিউলগুলোর পোটেনশিয়াল এনার্জি থাকছে? তার কারণ আমি নেট ডাউনওয়ার্ড ফোর্সের এগেনস্টে কাজ করছি লিকুইড মলিকিউলগুলোকে লিকুইডের ইনসাইড থেকে ফ্রি সারফেস অবধি নিয়ে আসতে। এগেনস্ট দ্য ওয়ার্ক কাজ করার জন্য আমার এনার্জি লস হচ্ছে। আমার লস্ট এনার্জি মলিকিউলের মধ্যে স্টোরড হচ্ছে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। যখন আমি ফ্রি সারফেসে রিচ করছি ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি স্টোরড থাকছে ফ্রি সারফেসে থাকা লিকুইড মলিকিউলগুলোর মধ্যে। তাহলে এরকমভাবে ফ্রি সারফেসে থাকা মলিকিউলসগুলোর ভিতরে যত পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে তার যদি তুমি পার ইউনিট সারফেস এরিয়াতে, কার সারফেস এরিয়া? অবভিয়াসলি ফ্রি সারফেসের এরিয়া, যদি ক্যালকুলেট করো পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ফ্রি সারফেস এরিয়া অফ দ্য গিভেন লিকুইড, তাহলে পরে আমরা সেই এনার্জি পার ইউনিট এরিয়াকে বলবো সারফেস এনার্জি অফ দ্য লিকুইড। দেখো সবাই বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এবার যদি তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে যদি আমি লিকুইডের ফ্রি সারফেস এরিয়াকে বাড়াতে চাই, ইনক্রিজ করতে চাই, তাহলে আমাকে আরও বেশি লিকুইড মলিকিউলসকে লিকুইডের ইনসাইড থেকে নিয়ে আসতে হবে সারফেসে, যাতে করে এরা সারফেসে থাকতে পারে, না হলে তো আমি সারফেস এরিয়া বাড়াতে পারবো না। তার মানে আরও বেশি আমার এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে এই এক্সট্রা পার্টিকেলসগুলোকে লিকুইডের ভিতর থেকে ফ্রি সারফেসে নিয়ে আসতে। তার মানে এক্সটার্নাল এজেন্ট যা কাজ করবে, আমি এক্সটার্নাল এজেন্ট যা কাজ করব এই সারফেস এরিয়াকে ইনক্রিজ করার জন্য সব ওয়ার্ক ডানের করেসপন্ডিং লস্ট এনার্জি ওই সারফেসে থাকা মলিকিউলসগুলোর মধ্যে স্টোর থাকবে
অ্যাজ সারফেস এনার্জি পার ইউনিট এরিয়ায়। এটা সবার কাছে ক্লিয়ার হলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই সারফেস এনার্জির সঙ্গে সারফেস টেনশন আমরা নেক্সট ক্লাসে রিলেট করাবো। আজকে আমরা এইখানে ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা সারফেস টেনশন আর সারফেস এনার্জির মধ্যে একটা রিলেশন ড্র করব, যে রিলেশন থেকে আমরা দেখাবো যে আমরা সারফেস টেনশনকে, তো এখানে আমরা কি করলাম, আমরা এখানে সারফেস টেনশন ফোর্স পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করলাম, ওখানে আমরা দেখাবো যে সারফেস টেনশনকে আমরা ক্যালকুলেট করতে পারি ফোর্স পার ইউনিট সারফেস এনার্জি। তারপর আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করব, করে আমরা চলে যাব অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টে, এবং তারপর ক্যাপিলারিটি পড়ে আমাদের ক্যাপিলারি রাইজের ফর্মুলাটা দেখলে আমাদের সারফেস টেনশন পার্টটা কমপ্লিট হবে। এটা আমি তোমাদের নেক্সট ওয়েডনেসডের ক্লাসে এই সারফেস টেনশনটা কমপ্লিট করব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাস করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে তাহলে চলো আজকে আমরা ক্লাসটা এখানে কমপ্লিট করছি। ওয়েডনেসডেতে আমরা এই সারফেস টেনশনের যে রিমেনিং হাফটা রইল এটা আমরা কমপ্লিট করে দেব। সবাই ওয়েডনেসডে ক্লাসে কিন্তু জয়েন করবে, কারণ সারফেস টেনশনের নেক্সট দিনকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করব। ওই একটা বড় ক্যালকুলেশন আছে, আর আমাদের কিছু ইকুয়েশন ফাইনাল এক্সপ্রেশনগুলো জানতে হবে, এবং আমরা দেখব টেম্পারেচারের সাথে কিভাবে সারফেস টেনশন ভ্যারি করে, আমি যদি কিছু ইমপিউরিটি মিশিয়ে দিই তার সাথে কিভাবে ভ্যারি করে, এটসেট্রা। চলো তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ওয়েডনেসডে।